ক্লাস 11 রায় ও মার্টিন মডেল কোয়েশ্চেন পেপার 8 গ্রুপ বি এর 4 দাগের 1 যেটা আছে, যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য গাণিতিক আরোহণ পদ্ধতির প্রয়োগে প্রমাণ করো যে 4n প্লাস 15n-1 এটা সর্বদা 9 দ্বারা বিভাজ্য। তা প্রদত্ত যে গাণিতিক বিবৃতি সেটা প্রথমে pn ধরা আছে, তাহলে p1 such that 4n plus 15 into 1 minus 1 সর্বদা 9 দ্বারা বিভাজ্য। তাহলে p1 বিবৃতিটা হলো, এটা সরল করলে এটা 4 প্লাস 15 মাইনাস 1 অর্থাৎ 18 সর্বদা 9 দ্বারা বিভাজ্য। যেহেতু 18 সর্বদা 9 দ্বারা বিভাজ্য, 18কে 9 দ্বারা ভাগ করা যায়, তাহলে p1 বিবৃতিটা এখানে সত্য। এবার মনে করি n সমান m হলে pn সত্য হয়। তাহলে 4m, যেহেতু এটা m এর জন্য এই বিবৃতিটা সত্য, তাহলে 4n 15m-1 এই রাশিটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমরা বলতে পারি যে 4m plus 15m equals to -1 equals to 9 into k, যেখানে k একটা স্বাভাবিক সংখ্যা, k স্বাভাবিক সংখ্যা। তাহলে এখন এই বিবৃতিটা আমরা দেখাবো যে m+1 এর জন্য সত্যি হচ্ছে, অর্থাৎ m এর জায়গায় m+1 বসিয়ে দেখাবো যে সংখ্যাটা আমরা পাচ্ছি বা যে রাশিটা পাচ্ছি সেটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে 4m+1 এটা ইকুয়ালস টু 4m into 4 plus 15m plus 15 minus 1 ইকুয়ালস টু, এখানে আমরা যদি 4 কমন করি 4, তাহলে 4m plus 15m minus 1 এখানে আর একটা লাইন এখানে করব, এটা সমান হচ্ছে 4m into 4 plus 15m plus 14। তাহলে এখানে ছিল 15m, আমরা এখানে করেছি যে 4 into 15 অর্থাৎ 60, তাহলে এখানে 45m এখানে মাইনাস করতে হবে, তাহলে রাশিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। যেহেতু 4 into 15 60 আর এখানে ছিল 15m, তাহলে 45 মাইনাস করলে এই রাশিটা অ্যাডজাস্ট হবে। আর এখানে ছিল 14, আমরা করলাম এখানে -4, অর্থাৎ
এর সঙ্গে 18 আরও যোগ করলে এই রাশিটা আগের রাশির সঙ্গে মিলবে। এই যে -4 + 18 হবে 14। তো এখানে আমার ধরা ছিল এটা হচ্ছে 9k, তাহলে 4 × 9k -45m + 18। এখানে 9 কমন হবে, ফলে এটা হচ্ছে 4k -5m + 2। তাহলে এই যে সংখ্যাটা পাওয়া গেল এটা 9-এর গুণিতক। অতএব 4m + 1 + 15m + 1 - 1 রাশিটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা পেলাম যে P1 সত্য এবং PM সত্য হলে PM + 1 সত্য হয়। তাহলে গাণিতিক আরোহণের যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী অতএব গাণিতিক আরোহণের তত্ত্ব অনুযায়ী Pn বিবৃতিটি সত্য, যেখানে nটা বিলংস টু ক্যাপিটাল N। এরপর এই 2-এর দাগে যেটা আছে x + 1n এর বিস্তৃতিতে r-1তম, r-তম এবং r+1তম পদের সহগগুলির অনুপাত 1:3:5 হলে n এবং r এর মান নির্ণয় করো। তো এই কোশ্চেনটায় মডেল কোশ্চেন পেপার 2-এর দাগে যেটা, এটা মডেল কোশ্চেন পেপার 1-এতেও ছিল। মডেল কোশ্চেন 1 এর 4-এর দাগের 2 এখানে সেম কোশ্চেন ছিল। তো ওখানে মডেল কোশ্চেন 1-এর যে ভিডিওটা আপলোড করা আছে সেখানে দেখলে এটা অ্যান্সার পেয়ে যাবে। সুতরাং এটা আমি আর নতুন করে সলভ করছি না। এরপর 3-এর দাগের যেটা আছে 8 + 88 + 888 এভাবে আপ টু n-তম পদ পর্যন্ত n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। তো এটাকে প্রথমে আমরা 8 কমন করব, তাহলে এখানে পাবো 1, এখানে পাবো 11, এখানে 111, এখানে পাবো 1111, এভাবে n সংখ্যক পদ পর্যন্ত। এবার এটাকে আমরা 9 দিয়ে যদি ভাগ করি তাহলে এই ভিতরের এই সবগুলো 9 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 999 + 999 + 9999, এভাবে আপ টু n সংখ্যক পদ পর্যন্ত হবে। এখানে 9কে আমরা লিখতে পারি 10 - 1, এটাকে আমরা লিখতে পারি 100 - 1, এটাকে আমরা লিখতে পারি 1000 - 1, এভাবে n সংখ্যক।
ইকুয়ালস টু 8/9। এখানে আমরা দুটো শ্রেণীতে ভাগ করব, এখানে 10, 100, 1000 এইভাবে একটা শ্রেণী যাবে n সংখ্যক। প্লাস এখানে মাইনাস হবে, -1 + 1 + 1 এভাবে n সংখ্যক পদ।10 + 100 + 1000 এটা হচ্ছে একটা গুণোত্তর প্রগতি, যার সাধারণ অনুপাত হলো 10। এটা 10 করে সাধারণ অনুপাত হবে, তাহলে এর যোগফল হবে 10 × 10⁻⁻1/10⁻1। আর এটা n সংখ্যক 1 যেহেতু আছে, এর যোগফল হবে n। কারণ আমরা জানি যে সমান্তর গুণোত্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি এটা ইকুয়ালস টু a × r⁻n/r−1। তো এখানে a এর জায়গায় আছে 10 এবং r ইকুয়ালস টু 10। তাহলে এটাকে অ্যান্সার রেখে দিলে হবে, বা এখানে এটা আমরা যদি গুণ করে দিই তাহলে 80 এখানে নিচে এখানে একটা 9 আসবে, অর্থাৎ 81। এটা নিচে যেহেতু 9 হবে, 9 আর এই 9 গুণ হয়ে এটা হবে 81, আর এটা 8 × 10 80। তাহলে এখানে থাকছে 10⁻n−1 -8n/9। তো এটা হচ্ছে এর অ্যান্সার। এরপর এর অথবা অংশে যেটা আছে, অথবা অংশে যে কোশ্চেনটা আছে, যে কোনো সমান্তর প্রগতির p সংখ্যক ও প্রথম p সংখ্যক এবং প্রথম q সংখ্যক পদের যোগফলের অনুপাত p²/q² হলে ওই শ্রেণীর p-তম এবং q-তম পদের অনুপাত কত? তাহলে ধরি প্রথম পদ a আর সাধারণ অন্তর, এখানে সাধারণ অন্তর গুণোত্তর প্রগতিতে সাধারণ অনুপাত হয়, আর সমান্তর প্রগতিতে সাধারণ অন্তর হয়। তাহলে আমরা Sn যে সূত্র জানি, n সংখ্যক পদের যোগফল, সেটা হচ্ছে n/2 2a + n−1 × d। তো এখানে আমার বলা আছে যে প্রথম p সংখ্যক এবং q সংখ্যক পদের যোগফলের অনুপাত। তো এখানে SP/SQ এটা বলে দেওয়া আছে p²/q²। এবার SP যেটা হবে, এখানে n এর জায়গায় p হবে p/2 2a p−1d, আর এখানে হবে q/2 2a + q−1 × d। তো এই অনুপাতটা হবে তাহলে p²/q²। এখানে 2 ক্যান্সেল হবে, তাহলে আমরা পাচ্ছি p/q
2a প্লাস p মাইনাস 1d 2a প্লাস q মাইনাস 1d ইকুয়ালস টু p স্কোয়ার বাই q স্কোয়ার। তো এখানে p বাই q এবং ডান দিকে p স্কোয়ার বাই q, এটা একটু কাটাকুটি হয়ে ডান সাইডে পড়ে থাকবে 2a প্লাস, ডান সাইডটা পড়ে থাকবে p বাই q। এবার আমাকে বের করতে হবে p তম এবং q তম পদের অনুপাত। তো p তম পদ tp, যেটা tp সেটা হবে a প্লাস p মাইনাস 1d আর tq a প্লাস q মাইনাস 1d। কারণ tn এর যে ফর্মুলা সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে আমাকে আনতে হবে এই tp বাই tq। তো এটা আনতে হলে উভয় পক্ষে আমরা p এর জায়গায় বসাবো 2p মাইনাস 1, p এর জায়গায় বসাবো 2p মাইনাস 1 এবং q এর জায়গায় বসাবো 2q মাইনাস 1। তাহলে ডান সাইডে p এর জায়গায় 2p মাইনাস 1 এবং q এর জায়গায় 2q মাইনাস 1 হবে। তো উপরে এখানে 2a আর এখানে 2p মাইনাস 2 অর্থাৎ 2 এখানে কমন আসবে, নিচেরটা তেমনি 2a প্লাস 2 ইন্টু q মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু 2p মাইনাস 1 2q মাইনাস 1। এরপর তাহলে উপরে এবং নিচে 2 কমন যাবে, ফলে কাটাকুটি হয়ে এখানে আমরা পাবো 2টা কমন গিয়ে এটা কাটাকুটি হয়ে যাবে, q মাইনাস 1d ইকুয়ালস টু 2p মাইনাস 1 2q মাইনাস 1। তো উপরের এইটাই হচ্ছে tp, এটা tp অর্থাৎ p তম পদ, আর নিচেরটা হচ্ছে q তম পদ, যেখানে করা আছে এটা। তাহলে এটা পাচ্ছি এটা হচ্ছে এর অ্যান্সার। এরপর 5 দাগের 1 যেটা আছে, মূল বিন্দু থেকে 3x প্লাস 4y ইকুয়ালস টু 5√2 সরলরেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো এবং x অক্ষে ধনাত্মক দিকে লম্বটি যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। তো এখানে 5 দাগের 1 যেটা আছে, এটা আছে 3x প্লাস 4y ইকুয়ালস টু 5√2। তো এটার মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে একে অভিলম্ব আকারে অর্থাৎ x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p, এই আকারে এটাকে প্রকাশ করতে হবে। x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p, এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে এই আকারে প্রকাশ করার জন্য, যেহেতু 3কে আমরা cos আলফা ধরতে পারবো না, কারণ cos আলফার মান 1 বা 1 থেকে ছোট হয়, তাহলে এটাকে আমরা এইভাবে √3² প্লাস 4² দিয়ে ভাগ করব। উভয় পক্ষে √3² প্লাস 4² দ্বারা ভাগ করে দেব। তাহলে এখানে পাবো 3x/5 প্লাস
4y/5 ইকুয়ালস টু 5√2/5। এখানে 5টা ক্যান্সেল হবে। এরপর 3/5কে আমরা 3/5 এটা ইকুয়ালস টু cos আলফা এবং 4/5 ইকুয়ালস টু sin আলফা এবং √2 ইকুয়ালস টু p। এটা যদি ধরি তাহলে আমরা পাবো যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p। এই p হলো মূলবিন্দু থেকে দূরত্ব। এই আকারে এটা আসবে। তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব সমান হচ্ছে p একক সমান √2 একক। আর যেহেতু cos আলফা ইকুয়ালস টু 3/5 এবং sin আলফা ইকুয়ালস টু 4/5, তাহলে এখান থেকে আমরা পাবো যে tan আলফা ইকুয়ালস টু sin আলফা বাই cos আলফা ইকুয়ালস টু 4/5 divided by 3/5 equals to 4/3। tan alpha equals to 4/3। তাহলে পেলাম যে tan alpha equals to 4/3। তাহলে alpha equals to হয় tan ইনভার্স, ট্যানটা ওই ডান দিকে নিয়ে গেলে এটাকে ইনভার্স বলে, tan ইনভার্স 4/3। তাহলে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে সেটা হচ্ছে tan ইনভার্স 4/3। এরপর 2-এর দাগের যেটা আছে, 2-এর দাগের y স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের নাভি হলো s, এ ও বি বিন্দুর উপর বি অধিবৃত্তের উপর এমনভাবে অবস্থিত যে এ এস বি একটা নাভিগামী জ্যা। তাহলে প্রমাণ করতে হবে 1/SA মডুলাস প্লাস 1/SB ইকুয়ালস টু 1/A। এই সেম টাইপের কোশ্চেন মডেল 2-তে, এটা মডেল 2 এর 5-এর দাগের 3 যেটা ছিল, 5-এর দাগের 3 এটা হচ্ছে সেম অ্যান্সার। মডেল 2-তে 5-এর দাগের সেম। এই যে মডেল 2-তে যেটা 5-এর দাগের আছে, 5-এর দাগের 3 যেটা আছে, এই যে এখানে এত অধিবৃত্তে নাভিগামী জ্যায়ের প্রান্ত বিন্দু দুটোর স্থানাঙ্ক। তো ওখানে অঙ্কটায় এ এবং বি যেটা দেওয়া আছে বিন্দু, সেইটা এই একটা AT1 স্কোয়ার 280, এখানে এর জায়গায় ধরতে হবে এ হচ্ছে AT1 স্কোয়ার 281 আর বি এর জায়গায় ধরতে হবে AT2 স্কোয়ার 2AT2। তাহলে এই অঙ্কটা ওই মডেল কোশ্চেন 2-এর 5-এর দাগের 3-এর মতো সেম এটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা 3-এর দাগের যেটা আছে, এখানে এটা করব। এখানে বলা আছে একটা উপবৃত্তের উৎকেন্দ্রতা ই দেওয়া আছে 1/√2 আর নাভি স্থানাঙ্ক দেওয়া আছে, নাভি হচ্ছে 0,3 আর নিয়ামক এখানে দেওয়া আছে 3x - 4y + 1 ইকুয়ালস টু 0। তাহলে উপবৃত্তটার সমীকরণ বার করতে হবে। তো উপবৃত্তের সমীকরণ এভাবে নাভি, নিয়ামক এবং উৎকেন্দ্রতা দেওয়া থাকলে এই উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু পি নিয়ে, নিয়ামক এটা হচ্ছে এস, নাভি এর 0 - 3 আর পি হচ্ছে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু, আর এটা হলো নিয়ামক 3x - 4y + 1 ইকুয়ালস টু 0।
তাহলে এখানে আমরা জানি যে এসপি বাই পিএম ইকুয়ালস টু ই। এসপি বাই পিএম ইকুয়াল টু ই করলে তাহলে এসপি এখানে হচ্ছে এক্স মাইনাস 0 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো এসপি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার পিএম স্কোয়ার। তাহলে এটা ইকুয়ালস টু ই স্কোয়ার হচ্ছে 1/√2 স্কোয়ার, আর এটা এই পি বিন্দু থেকে এই নিয়ামকের দূরত্ব, সেটা মডুলাস 3x মাইনাস 4y প্লাস 1 বাই হবে √3 স্কোয়ার 4 স্কোয়ার এবং তার স্কোয়ার, যেহেতু এগুলোকে আমরা স্কোয়ার করে নিয়েছি। তাহলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 1 বাই এখানে 2, আর নিচের এটা হবে 25, আর এটা হচ্ছে 3x 4y প্লাস 1 স্কোয়ার। এগুলো মডুলাস আছে। তো এখানে এটা পাবো 50 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 স্কোয়ার, আর ডান সাইডে পাবো 3x 4y প্লাস 1 স্কোয়ার। এটাকে অ্যান্সার রেখে দিলেও হবে, বা যদি বইয়ের কোশ্চেন পেপারের অ্যান্সারের সঙ্গে মেলাতে হলে এটাকে এই হোল স্কোয়ারগুলোকে ভেঙে সরল করে নিতে হবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে অথবা অংশে এই পরাবৃত্ত এবং এই উপবৃত্ত, এদের উৎকেন্দ্রতা, পরাবৃত্তের উৎকেন্দ্রতা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সেক স্কোয়ার ইকুয়ালস টু 4 এবং এর উৎকেন্দ্রতা এক্স স্কোয়ার প্লাস সেক স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16, উপবৃত্তের উৎকেন্দ্রতার √3 গুণ, এর √3 গুণ হলে থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে পরাবৃত্ত, প্রথমটা পরাবৃত্তটা, এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, এটা এখান থেকে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4। তাহলে এটাকে 4 দিয়ে প্রথমে ভাগ করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার সেক স্কোয়ার থিটা বাই 4 ইকুয়ালস টু 1। তাহলে এক্স স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এর উৎকেন্দ্রতা ই, যেটা এর E1 উৎকেন্দ্রতা, এটা হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 এই আকার। তাহলে উৎকেন্দ্রতা 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস এখানে বি স্কোয়ার হচ্ছে 4 কস স্কোয়ার থিটা, আর এ স্কোয়ার হলো 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস কস স্কোয়ার থিটা। এটা হলো পরাবৃত্তটার উৎকেন্দ্রতা। এবার যে উপবৃত্তটা দেওয়া ছিল এক্স স্কোয়ার সেক স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16, এই যে উপবৃত্ত আছে এর উৎকেন্দ্রতা, তাহলে এক্স স্কোয়ার এখানে 16 দিয়ে ভাগ করব, আর সেক স্কোয়ারটা নিচে নামালে এটা হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়ালস টু 1। তাহলে এখানে এই যে পরাবৃত্ত এর এই উপবৃত্তের উৎকেন্দ্রতা, এটাকে আমরা যেহেতু কসের মানটা এটা 1-এর যে কম বা
1 সমান, তাহলে এখানে এই বি স্কোয়ারটা এখানে বেশি আছে এখানে, তো এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1 আকার। তাহলে এর যে উৎকেন্দ্রতা ই হবে, ই সমান 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে 1 মাইনাস 16 cos স্কোয়ার থিটা বাই 16 equals to root 1 minus cos square theta equals to sin square theta। এবার বলা আছে যে পরাবৃত্তের উৎকেন্দ্রতা উপবৃত্তের উৎকেন্দ্রতা √3 গুণ, তাহলে E1 equals to √3 E2। তো E1 যেটা বের হয়েছিল √1 প্লাস cos square theta equals to √3 sin theta, √3 sin theta। তাহলে স্কোয়ার করলে 1 প্লাস cos square theta equal to 3 sin square theta। তাহলে এখানে আমরা এগুলো এক জাতীয় করব, এটা 1 প্লাস 1 মাইনাস sin square theta equals to 3 sin square theta। তাহলে পাবো এখানে 4 sin square theta equals to 2। তাহলে sin square theta equals to 1/2, অর্থাৎ sin theta এটা সমান পাবো প্লাস অর মাইনাস 1/√2। তাহলে sin theta এটা সমান 1/√2 সমান হলো sin π/4। তাহলে থিটা এখান থেকে পাবো sin theta ইকুয়ালস টু, তাহলে পাওয়া গেছে প্লাস অর মাইনাস 1/√2। এবার যেহেতু থিটাটা এখানে বলে দেওয়া আছে যে থিটাটা 0 থেকে পায়ের মধ্যে, থিটা এখানে 0 থেকে পায়ের মধ্যে বলা আছে, থিটা হচ্ছে 0 থেকে পাই, এখানে বলা আছে থিটাটা হচ্ছে 0 থেকে পাই। তাহলে থিটা যেহেতু 0 থেকে পাই, অতএব সাইন থিটা এটা গ্রেটার দেন 0 হবে। জিরো টু পায়ের মধ্যে সাইন থিটা হচ্ছে ধনাত্মক, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1/√2। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু সাইন π/4 বা থিটা ইকুয়ালস টু π/4। আবার সাইন থিটা ইকুয়ালস টু সাইন π/4 সমান, এটাকে আমরা দ্বিতীয় পাদে, সাইন ধনাত্মক হয় প্রথম এবং দ্বিতীয় পাদে, তাহলে দ্বিতীয় পাদে এই কোণটা করলে পাই মাইনাস π/4 পাবো, ইকুয়ালস টু সাইন 3π/4,
অর্থাৎ এক্ষেত্রে থিটাটা পাওয়া যাচ্ছে 3π/4। তাহলে থিটার দুটো মান আমরা পাচ্ছি প্রদত্ত শর্তে, সেটা হচ্ছে থিটাটা π/4 অথবা 3π/4।